শুভরাত্রি ফ্রেন্ডস। আজকে একটু আধ ঘন্টা আগেই কথা বলতে শুরু করব। হোপিং আই এম অডিবল। আজকে একটু আধ ঘন্টা আগেই কথা বলতে শুরু করব। হোপিং আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। আজকে একটু আধ ঘন্টা আগেই কথা বলতে শুরু করব। লেট মি স্টার্ট ফ্রেন্ডস। আজকে মহাকাল কথন থেকেই পড়ব। তার আগে অ্যাজ ইন্ট্রোডাকশন একটু কথা বলে নেব। সুশান্ত চ্যাটার্জি, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। আমি শুরু করছি। আচ্ছা, একটা নাম কি ইংরেজরা এবং তার উপরে সিকুলার ফান্ডামেন্টালিস্টরা বা ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্টরা ভারতের ইতিহাস থেকে নামটা মুছতে পারেনি। নামটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি, যার জন্ম 1885। যেদিন ইংরেজরা কংগ্রেস তৈরি করে দিয়েছিল। উনি মারা গেছিলেন 1990 সালে, 1930 সালে। মাত্র 45 ইয়ার্স বেঁচে ছিলেন। উনি মুর্শিদাবাদের জন্ম ওনার। 1911 সালে উনি জয়েন করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। তা আমি আগে বলেছি, এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের পারপাস ছিল ভারতবর্ষের, এম আই অডিবল সুশান্তবাবু? এম আই অডিবল? তাদের পারপাস ছিল ভারতবর্ষের জ্ঞান গরিমা কোথায় কি আছে সেটাকে ডকুমেন্টেশন করে সেগুলোকে তাদের দেশে, ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া, কারণ এগুলো ওদের দেশের কাজে লাগবে। কিন্তু সেগুলো এখানের জনগণকে পড়ানো হয়নি, এখানে ক্লাসিফাইড হয়েছিল, ওদের দেশে পাঠানো হয়েছিল। আগে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, এসিটি সোসাইটির একটা বড় পেপার ভারতবর্ষে ইস্টার্ন ইন্ডিয়াতে ওরা সার্ভে করে দেখেছিল কীভাবে স্মল পক্স ভ্যাকসিনেশন তৈরি হয়, কীভাবে ইনকুলেশন করা হয়, সেই পদ্ধতি ডিটেলসে লিখে ওরা ইংল্যান্ডে পাঠিয়েছিল। পরবর্তীকালে সেইটা ফলো করেই এডওয়ার্ড জেনার তার স্মল ভ্যাকসিনেশন তৈরি করেছিল। কিন্তু ভারতবর্ষের লোককে এটা জানতে দেওয়া হয়নি। ভারতবর্ষের মেটালার্জি, ভারতবর্ষের অন্যান্য সায়েন্স, বিমানবিদ্যা, আরও বিভিন্ন সায়েন্সের যত ডকুমেন্টেশন হয়েছে এখানে ক্লাসিফাইড, এখানের লোককে দেখতে দেওয়া হয়নি, ওগুলো চলে গেছে ইংল্যান্ডে। এবং এই হচ্ছে খেলা। আর বলেছিলাম যে রেলওয়ে লাইনগুলো তৈরি করা হয়েছিল ওদের ট্রেড স্বার্থে, কারণ বড় বড় রেল লাইন না তৈরি হলে এখানকার গ্রিন মেটেরিয়ালস কালেকশন করে পোর্ট দিয়ে ওরা ইউরোপে বা ওদের কান্ট্রিতে পাঠাতে পারবে না। এইটা করতে গিয়ে, এই রেল লাইন করতে গিয়ে ওরা একদম ওয়েস্ট পাঞ্জাবের, আজকের যেটা পাকিস্তানে চলে গেছে, একটা জায়গা, একটা বড় স্তূপ, বিশাল স্তূপ, পোড়া মাটির স্তূপ, ওখানকার নাম ওরা বলতো, একটা অংশ হরপ্পা আর একটা অংশ বলতো ওদের লোকাল ভাষায় মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো শব্দের লোকাল ভাষায় মানে হচ্ছে মৃতের মৃতের নগরী, মৃতের নগরী, হ্যাঁ, দ্য সিটি অফ দি ডেড। এইখানে এইটাকে খোঁজার কি প্রয়োজন ছিল? কারণ এখানে নট ল্যাক্স বাট মিলিয়ন্স অফ পোড়া মাটি ছিল, পোড়া মাটির ইট, পোড়া মাটি, যাতে ইট স্ল্যাবস ছিল। এই স্ল্যাবসগুলো ছিল এসেন্সিয়াল ফর বিল্ডিং রেলওয়ে ট্র্যাকস ফ্রম ওয়ান অ্যাঙ্গেল অফ দ্য কান্ট্রি টু আদার পার্ট। এইগুলো খুলতে গিয়ে ওরা অদ্ভুত অদ্ভুত জিনিস, একটা নগর সভ্যতার সন্ধান পায়। এবং এই নগর সভ্যতার সন্ধান পাওয়ার সময় ওরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিল।
রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর্কিওলজিতে জয়েন করেছিল 1911 সালে। উনি 1922 সালে উনি হরপ্পায় মহেঞ্জোদারো এক্সকাভেশন করেন এবং ওনার ওনার তত্ত্বাবধানে যে এক্সকাভেশন হয়েছিল তার মেটেরিয়ালসগুলো উনি পাঠাতে আন্ডার ইনস্ট্রাকশন। কারণ এই যে আর্কিওলজি সোসাইটি অফ সার্ভে অফ ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার ছিল লন্ডনে বসে ওখানে ডাইরেক্টররা গাইড করতো, তারা কিন্তু ভারতবর্ষে আসেনি, এখানে এই কাজগুলোর রিপোর্টগুলো পাঠিয়ে দিত। আর এই রিপোর্ট রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টসের ভিত্তি করে ইংল্যান্ডে বসে ডাইরেক্টররা বড় বড় পিএইচডি করেছে, ডক্টরেট হয়েছে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোনো সম্মান পায়নি। একটা সময় যখন দেখলো যে আরও এক্সকাভেশন কন্টিনিউ করলে যে সভ্যতাটা বেরিয়ে আসবে সেই সভ্যতা অনেক বিশাল, অনেক প্রাচীন, অনেক উৎকর্ষ, যার কোনো উদাহরণ কোথাও ইউরোপে নেই। অর্থাৎ ইফ দে অ্যালাউ দ্য এক্সকাভেশন টু এ লার্জ এক্সটেন্ট, দেন যে সভ্যতাটা বেরিয়ে আসবে সেই সভ্যতার কাছে ইউরোপের সভ্যতা নিচু হয়ে যাবে। সুতরাং কাজ বন্ধ করে দিতে হবে। রাখাল দাসের বিরুদ্ধে ওরা ভয় দেখায়, ওরা চার্জ নিয়ে আসে যে যে এক্সকাভেটেড মেটেরিয়ালসগুলো আর্টিফ্যাক্ট, যাতে আর্টিফ্যাক্টস বলে, সেগুলো উনি স্মাগলড আউট করেছেন, চুরি করেছেন, এই ভয় দেখায়। এই ভয় দেখে এবং পুলিশ কেসের ভয় দেখিয়ে ওনাকে বাধ্য করা হয় টু রিজাইন ফ্রম দ্য পোস্ট। এবং উনি উনি 26 সালে 1926, অর্থাৎ মাত্র কাজ করেছিলেন 4 বছর হরপ্পা মহেঞ্জোদারোতে, 4 বছর, হি ওয়াজ কম্পেল টু রিজাইন। কারণ কম্পেল টু রিজাইন, যদি রিজাইন না করেন তাহলে আরও অনেক বড় খাড়া নেমে আসবে। এবং উনি কোনো পেনশনও পাননি এবং সারা জীবন উইথাউট পেনশন অ্যান্ড ফ্রাস্ট্রেটেড তার শেষ জীবন কেটেছে এই বাংলায়। এবং খুব অল্প বয়সে, অ্যাট দি এজ অফ 45, দ্যাট জিনিয়াস ডায়েট। বাট মৃত্যুর আগে গোটা পৃথিবীকে একটা সভ্যতার অবস্থানটা জানিয়ে দিয়ে গেলেন। এবার দেখুন, তারও পরে, এটা হলো ইংরেজদের ব্যবহার, এবার তারও পরে যখন নেহেরু এলো এবং এরা এলো, এরাও কিন্তু এই সভ্যতার এক্সপ্রেশন করে কোনো ইন্টারেস্ট ছিল না। এবং বরং নেহেরু এরা এমন একটা গ্রুপকে ঐতিহাসিক সাজালো যাদের ইতিহাস লেখার কোনো যোগ্যতা নেই, যেমন নুরুল হাসান, রমিলা থাপার, ইরফান হাবিবদের মতো লোকেদের। তাদেরকে বলা হলো ইতিহাস লিখতে, যারা বেসিক্যালি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং যাদের ইতিহাস সম্বন্ধে মৌলিক জ্ঞান নেই। ইতিহাস লিখতে হবে কী করে, এরা বেশি একটা পলিটিক্যাল পারপাসে এরা ইতিহাসগুলো লিখে গেছে। এদের মূল টার্গেটটা ছিল ভারতবর্ষের যে আদিম সনাতন সভ্যতা, যে আদিম হিন্দু সভ্যতা, এর উৎকর্ষ যেমন কোনোভাবে প্রকাশিত না হয়। এরা ইসলামিক ইনভেডার্সদের প্রশংসা করেছে, তাদেরকে গ্রেট বানিয়েছে। আর ইসলামিক ইনভেডার্সটা ভারতবর্ষকে সভ্য করেছে, আর পরে ইংরেজরা এসে ভারতবর্ষ সভ্য করেছে, এই কথা লেখার জন্য এদেরকে ডেপুট করা হয়েছে। এবং এদের প্রচুর অ্যাডমায়ারার্স আছে। গোটা 150টা খ্রিশ্চান কান্ট্রি আছে, 50টা মুসলিম কান্ট্রি আছে, এর মধ্যে অনেকগুলো কান্ট্রি অত্যন্ত রিচ, তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। তারা এই সমস্ত লোককে পছন্দ করে, কারণ তাদের কাছে হিন্দু শব্দটা ভয়ঙ্কর ভীতির কারণ। কারণ এরা জানে যে হিন্দু শব্দটা যদি এক্সপোজড হয়ে যায় গোটা পৃথিবীর কাছে, এবং যদি তার পেছনের ইতিহাসটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সভ্যতা যে ইনফিরিয়ার এবং তারা যে ভারতবর্ষের সভ্যতার আলোকে আলোকিত, এইটা প্রমাণিত হয়ে যাবে। ওরা মহাকাল একটা জায়গায় বলেছেন, ওরা আতঙ্কে থাকে। ওই 5 শব্দের একটা শব্দ, 5 লেটারের একটা শব্দ, হিন্দু, HINDOO, এই যে শব্দটা, এই 5 লেটারের শব্দটাকে ওরা ভীষণ ভয় পায়, ওরা ভীষণ ভয় পায়। ওরা সেই হিন্দু রিলেটেড কোনো ম্যানুস্ক্রিপ্টকে ওরা পৃথিবীর আলো যাতে না পড়ে এটি চেষ্টাই করে। এবং আরেকটা জিনিস হয়েছে, ভারতবর্ষে এই ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড সেকুলারিস্টদের, কমিউনিস্টদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, ভেরি স্ট্রং গ্রুপ ইন ভেরি হাই পজিশনস। এবং এদেরকে পপুলার করা হয়েছে। এদের সুরে সুর না বেলালে, এদের স্রোতে না গা ভাসালে,
এদের সুরে সুর না মেলালে আপনি কোনো স্থান পাবেন না। আমি বছর 10 আগে যারা আইএএস পরীক্ষা দেয়, যারা আইপিএস পরীক্ষা দেয়, ওদেরকে আমি জিজ্ঞাসা করি তোমাদের যে সিলেবাসটা গভর্নমেন্ট অফ যে ইউপিএসসি যা প্রেসক্রাইব করেছে, হিস্ট্রি টেক্সট বুকের কী কী সিলেবাস দিয়েছে বলো তো, কী কী বই দিয়েছে বলো তো, কী কী লিস্ট। আমি দেখলাম যে বইগুলো দেওয়া হয়েছে তাতে আর.সি. মজুমদার, যৌনাথ সরকারদের কোনো বই নেই। আছে এই সমস্ত নুরুল হাসান, ইরফান হাবিব, রমিলা থাপারদের বই। এবং এই বইগুলোতে কোথাও নেতাজি আইএনএ সম্বন্ধে আধ পাতার বেশি লেখা নেই। আর গান্ধী নেহরু সম্বন্ধে 100-এর পর 100 পাতা আছে। আর মুসলিম ডাইনাস্টির এক একটা এম্পায়ার সম্বন্ধে আপনার পেজ আফটার পেজ আছে। এইভাবে ইতিহাস লেখা হয়েছে, এটাকে ফিড করা হচ্ছে। এই তো গেল, আমি বললাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জীবনী। এইবার দেখছি আমি আরেকটা জিনিস, এবার আসছি আরেকটা জায়গাতে, এবার আসছি আমি মহাকাল কথনে যাওয়ার আগে আমি 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 একজনের কথা একটু বলে মহাকাল কথনে চলে যাব। মহাকাল ভারতবর্ষের সভ্যতা এবং তার মাইগ্রেশন, ওটা পৃথিবীতে কীভাবে হয়েছে, আমি ওনার ওই খণ্ডবিচ্ছিন্ন কথা থেকে আমি কিছু আজকে পড়ে শোনাব। তার আগে এই যে একটা বইটার নাম হচ্ছে, বইটার নাম, অনেকগুলো বই আছে, অনেকগুলো বই লিখেছিলেন এই ফার্স্ট ডিকেড, এই সেঞ্চুরির ফার্স্ট ডিকেডে অনেকগুলো বই বেরিয়েছিল, সেগুলো সবই কম্পাইলেশন। এগুলোর যিনি কম্পাইল করেছিলেন, এবং এদের রিসার্চ ওয়ার্কটা তার অরিজিন নিজের নয়, উনি কম্পাইল করেছেন, পরমেশ চৌধুরী কম্পাইল করেছেন ভলিউম আফটার ভলিউম। উনি এস্থেটিক সোসাইটি এবং ইউরোপের বিভিন্ন পণ্ডিতদের যে পেপারসগুলো, পাবলিশড পেপারসগুলো, এগুলো কম্পাইল করেছেন। এই কম্পাইল করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখানো ভারতবর্ষের সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কীভাবে ছড়িয়ে পড়েছে। এবং এই জিনিসটা, এবং এগুলো সবই হচ্ছে এস্থেটিক সোসাইটির ক্লাসিফাইড ফাইলস, যেগুলো কিছু লোক দেখেছে সাহস করে, এবং ইউরোপের বিভিন্ন দেশে স্কলাররা ভারতবর্ষের সভ্যতা সম্বন্ধে যে কথা গবেষণা করে লিখেছে, তাদের কম্পাইলেশন, সবই কম্পাইলেশন। এবং এই কম্পাইলেশনের আমি একটা কম্পাইলেশনের বইয়ের আমি ইন্ডিয়া ইন কুর্দিস্তান পার্ট 1 পার্ট 2 এবং আরও অনেক বই আছে, আমি একটু পড়ে আমি চলে যাব মহাকাল কথাতে। প্রি হিস্টোরিক হিন্দু মাইগ্রেশন টু দ্য ওয়েস্ট, আমি একটা পেজ পড়ে আমি চলে যাব। অভিজিৎ ভট্টাচার্য, চ্যাটার্জি। The Sumerians were the Indians who migrated to the Middle East and colonized in Mesopotamia, that is Sumeria or Iraq. The Kurds of northern Iraq are the descendants of those Indians. The foreign and the Indian scholars who thrived on British colonial system of education devised by Macaulay during 1830s to make some intellectual slaves out of the educated Indians, like কিছু নাম দিয়েছেন। এবং উনি ছেড়ে কথা বলেননি রাজা রামমোহন রায়কে এবং বিপিন চট্টোপাধ্যায়কে, ছেড়ে কথা বলেননি। In independent India, the influence of these colonial scholars, Marxists and Muslim fundamentalists held high the views that India for thousands of years remained a borrower and could not have thrived without outside influence, contributing nothing to the world ethnically and culturally. এই তো পারপাস এদের। অভিজিৎ ভট্টাচার্য, হ্যাঁ, when the help of these with the help of these scholars with the Indian body but with a occidental soul, the British invented and propagated the theory that the Aryans invaded India and captured the natives and make them slaves. The history
and impact of this invention has been elucidated in my books. Books are The Aryans, A Modern Myth, New Delhi, 1922, Spiritual Bastards and Intellectual Parasites, Faridabad, 2002, ISI and Terrorism in India, Aryan Invasion Myth, Kolkata, 2003, Indian Giants Break the Aryan Invasion Theory, Myth, Kolkata, 2003, Anybody Can Challenge the Scholars of the Status of Irfan Habib and Romila Thapar. The way is very simple. Ask them to show the words of Aryan and Dravidian in books on Indian culture and civilization and ethnicity written before 10/4/1866. They would definitely fail. I have explained this way in Indian Giants Crack the Aryan Invasion Myth. অর্থাৎ উনি পরিষ্কার করে বলছেন এই ইরফান হাবিব আর রমিলা থাপার মতো এই সমস্ত ইসলামিক ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড সেকুলারিস্ট কমিউনিস্টদের আপনারা জিজ্ঞাসা করুন, এরা যে কথা বলে না যে এরিয়ান ইনভেশন থিওরি, তার ফাউন্ডেশন বলে দ্রাবিড় শব্দ এবং আর্য শব্দ, এই শব্দ এরিয়ান শব্দ, উনি বলছেন 10ই এপ্রিল 1866-এর আগে ভারতবর্ষের যত সম্বন্ধীয় যত লিটারেচার আছে কোথাও এই দ্রাবিড় শব্দ আর এই এরিয়ান শব্দ আছে কিনা। এই শয়তানগুলো অত্যন্ত কানিংলি ইংরেজদের স্লেভ হিসেবে এরা এরিয়ান শব্দটা একটা মানেটাকে বিকৃত করেছে, আর্য শব্দের মানেকে বিকৃত করেছে, আর দ্রাবিড় শব্দ মানে বিকৃত করেছে। ত্রাবিড়, যে শব্দটা হচ্ছে ত্রাবিড় মিনস এ ল্যান্ড বাউন্ডেড বাই 3 oceans on 3 sides. ত্রাবিড়, এ ল্যান্ডমাস বাউন্ডেড on 3 sides by 3 oceans. এই হচ্ছে ত্রাবিড় থেকে দ্রাবিড়। আর আর্য শব্দ ইজ নট এথনিসিটি রিলেটেড, অ্যাবসলিউটলি আর্য একটা সম্বোধন। আমরা এডুকেটেড মানুষকে আমরা হে, যদি পুরুষ হয় তো আমরা হে আর্য বলতাম, আর যদি মহিলা হয় রেসপেক্টেড হে আর্যা বলতাম। এগুলো কানিংলি এই শয়তানগুলো এই শব্দগুলো ব্যবহার করেছে, মিসইউজ করেছে। আরও বলি এরা কত বড় শয়তান, মহাকালকটনে চলে যাব। এই রমিলা থাপার, ইরফান হাবিবরা কত রাম মন্দির মামলা সুপ্রিম কোর্টে ওরা চলে গেছিল। 50 জন এই গ্রুপটা, এই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, সেকুলারিস্ট অ্যান্ড কমিউনিস্টরা অ্যাপিল করেছিল, হুজুর আমরা এসে গেছি সুপ্রিম কোর্টে, এই আমাদের এফিডেভিট, আমরা বলছি এই ল্যান্ডটা হচ্ছে মুসলমানদের, এটা দিয়ে দিন। তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল আপনারা কে, আপনারা কারা, আপনারা কোন সাবজেক্টের লোক, আপনারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানেন, আপনার আর্কিওলজিক্যাল এক্সকাভেশন বোঝেন, তার ইম্পর্টেন্স বোঝেন, আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের মূল্য ইন হিস্ট্রি রাইটিং কি জানেন? ছাগলগুলো কোনো উত্তর দিতে পারেনি, ফিরে এসেছিল। এরা এত লম্পট। এবার আসছি আমি আরেকটা বই পেয়েছি, একটা গিফট পেয়েছি, ইন্ডিয়া ইন ইজিপ্ট, ডক্টর তিলক রঞ্জন বেরা। ইনি হচ্ছেন গোটা পৃথিবী ঘুরে, ইনি হচ্ছেন বেসিক্যালি মেডিকেল স্টুডেন্ট ছিলেন, একটু জুনিয়র আমাদের। ও হি ওয়াজ ইন দ্য আর্মি অ্যাজ এ আই স্পেশালিস্ট ইন ডিফারেন্ট পার্টস অফ দি কান্ট্রি, ইন আন্দামান নিকোবর, এবং রিটায়ারমেন্টের পরে উনি ভিআর নিয়েছিলেন, ওটা পৃথিবী ঘুরে বেড়ান। ওনার নেশা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই বাংলার যে দেবদেবী, তাদের যে আইকোনোগ্রাফি, তাদের কালার কোডিং, তাদের সেই দেবদেবীর সঙ্গে যে অ্যানিম্যালস, পাখি বা জন্তু জানোয়ার বা বড় বাঘ, সিংহ, এই যে অ্যাডিশনটা, এই জাক্সটা পজিশনটার উনি দেখছেন এটা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আর ডিস্টেন্ট প্লেসেস আছে, এইগুলো ট্রেস করেছে। এবং এথনিক লাইন, লিঙ্গুইস্টিক লাইন এবং
আর্কিওলজিক্যাল লাইন্সের সঙ্গে ওনার টার্গেটটা হচ্ছে উনি ডিএনএর টেস্টিংয়ের রিপোর্টগুলোকে অ্যাড করেছেন। এইটা করার জন্যে একটা সায়েন্টিফিক বেসিস পাচ্ছে এবং এতে উনি দেখাচ্ছেন ভারতবর্ষের সভ্যতায়, এই বাংলার সভ্যতায় ওটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছিল এবং একসময় একটা বড় অংশ যারা উত্তরা পথ দিয়ে ওরা ভারতবর্ষে ফিরে এসেছিল, এরা ফর্সা হয়েছে, কারণ বহু সেঞ্চুরি এরা কোল্ডার ল্যান্ডসে ছিল, ইউরোপের, আমেরিকা, রাশিয়ার এইসব কোল্ডার এরিয়াতে ছিল, নর্থ পোলে ছিল। এরা ফর্সা হয়েছে, ডিপিগমেন্টেড হয়েছে, এরাই উত্তর ভারতে এসছে সাব হিমালয়ান রিজিয়নে, তাই তারা ফর্সা। ডিএনএ স্টাডিতে নর্থ ইন্ডিয়ার লোকের সঙ্গে সকল যাদেরকে এরিয়ান্স বলা হচ্ছে আর সাউথের যাদেরকে দ্রাভিডিয়ান্স বলা হচ্ছে কোনো রকম ডিফারেন্স নেই, ডিএনএ ইজ সেম। এইবার এটা নিয়ে সুব্রমণ্য স্বামীও কিছু কিছু স্পিচ দিয়েছেন, কিছু কিছু, উনি তো আর ডিএনএ এক্সপার্ট নন, হি হ্যাজ কোটেড দ্য স্কলার্স। এবার আমি চলে আসছি, কতক্ষণ হলো, সরি, 20 মিনিট হয়ে গেছে। আমি এবার স্ট্রেট চলে যাচ্ছি আমি মহাকাল কথনে। মহাকালের কথা আপনারা কি গুরুত্ব দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। এবার দেখুন, আমি পড়ছি ভলিউম 1 মহাকাল কথনের 39 পেজ। অনেক কথা আছে, আমি সব পড়ার সময় হবে না, আমি পড়ছি। নর্থ আমেরিকার আদিম অধিবাসীরা সাউথ আমেরিকার ইনকা এবং মায়ার লোকেরা পালিয়ে গেছে দুর্গম জায়গায়। নর্থ আমেরিকায় মাস স্লটার করা হয়েছে, তারা রেড ইন্ডিয়ানস। নর্থ পোলের রিজিয়নের নেটিভসরা সকলেই ইন্ডিয়ান, কথা বলার ধরন এখনও আমাদেরই মতো। ইংরেজিতে ইন্ডিয়ান ফ্রেজ ব্যবহার করে, কোট, কেউ দরজা, কেউ না দরজা খোলো, কেউ কিছু করছে, এইসব কথা আছে। পৃথিবীর সব জিপসিরাই পিওর ইন্ডিয়ান রাজপুত, এ নিয়ে প্রচুর ডিএনএ স্টাডি হয়েছে ইউরোপে। হোল সাউথ ইস্ট এশিয়ার চায়না পর্যন্ত টোকা মাথায় দেয়, যেমন বাংলার চাষিরা মাথায় দেয়। রামো দি 9th থাইল্যান্ডের রাজার নাম, আমি তো দেখেছি, আমি ডিসকাস করেছি। এখন যিনি রামো দি 10th স্যাম দেশে, বর্তমান মহারানীর নাম শ্রীকীর্তি। তার মুখটি যে কোনো শ্যামলা বাংলা মায়ের মুখের মতো। এটা প্রমাণিত সত্য যে আফ্রিকা ছাড়া পৃথিবীর যতটা অংশ তোমরা জানো সমস্ত অংশটা ভারতবর্ষীয়। আর্য ইকুয়াল টু সবিতা দেবতাকে যারা পুজো করেছেন। আফ্রিকার মেন রেস নিগ্রো, ওদের সনাতনীরা বিজয় করেছিলেন। আফ্রিকায় এমন অনেক জায়গা আছে যে কোনো লোক দেখলে অভিভূত হয়ে যাবে। সিলোন রামায়ণ বর্ণিত লঙ্কা নয়, সে সিলোন কোথায় আমি জানি এবং আমি গিয়েছি। অস্ট্রেলিয়ান প্রথম সেটেলমেন্ট ইউনাইটেড কিংডমের অ্যাজ পেনাল সেটেলমেন্ট অস্ট্রেলিয়ান আদিম অধিবাসীদের মারা শুরু করলো। যারা বেঁচে আছে তারা দূরে পাহাড়ে পর্বতে জঙ্গলে পালিয়ে বাঁচল। পেরু, রাবণের ছোট ভাই পাতালে থাকলো, এমন একটা জায়গায় যেখানে লোক যেতে পারে না। 2 ছেলে, অহিরাবণ ও মহিরাবণ, যখন পেরুতে ইউরোপিয়ানরা গেল, মাটি সমতল করার জন্য যেই কোদাল চালাচ্ছে, সোনার ডেলা মানুষের সমান ও ফিনিশড গোল্ড, বোঝা গেল সিভিলাইজেশন ছিল।
প্রাসাদের ধ্বংসাবশেষ বেরোতে লাগলো। শেষ স্থপতি শিল্প ইন্ডিয়ান। একটা ধ্বংসাবশেষের একটা স্ল্যাব বেরোলো, তাতে মনোগ্রাম আছে আমাদের দেশের মেয়েরা যে আলপনা আঁকে সেই আলপনা। স্ল্যাবের নাম লেখা আছে অহিরাবণ। এ খবরটা প্রবাসীতে বেরিয়েছিল। মহারাজ ময় বড় বৈজ্ঞানিক এবং যন্ত্রশিল্পী। ইন্দ্রকে যন্ত্রবিদ্যা এবং মায়াবিদ্যা শিক্ষা দেন তিনি। ইন্দ্র যে সত্যিকারের বন্ধু সেটা প্রমাণ করার জন্য পুষ্পক রথ তৈরি করে উপহার দেন। দেব এবং অসুর সমস্যার কারণ ছোট ভাই সত্যগুণী বেশি হয়ে যায়। দুই ভাই যখন গুরুগৃহে যায়, তারা 2000 বছর পড়ার পর পাঠ শেষ হলো, তখন শুধু বললেন দুজনের পরীক্ষা হবে, তারপর বাড়ি যাবে। এখন এই কথাগুলো এগুলোর মানে আমরা 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 বুঝতে পারবো না। এবার এগুলো কিছু কথা। এবার বশিষ্ঠ বাঙালির ছেলে ছিলেন বশিষ্ঠাশ্রম। পরে তিনি তিব্বতে আশ্রম করেন, তিব্বতেই পূর্ণ সিদ্ধি লাভ করেন। পরে রামচন্দ্রের কুলগুরু হলেন। তিনি দাসীপুত্র ছিলেন, যাকে বলে বাস্টার্ড সন। এমন ব্রাহ্মণ হয়েছিলেন যে ব্রাহ্মণকে মহর্ষি বশিষ্ঠ ব্রাহ্মণ বলবেন, তিনি ব্রাহ্মণ বলে স্বীকৃত হবেন। যত মুনিঋষি সকলেই ইন্ডিয়ান এবং হিন্দু। বিশ্বামিত্র জব্বলপুর এলাকার সম্রাট ছিলেন। ম্লেচ্ছ এবং যবন যারা আর্য সংস্কৃতির বাইরে ছিল, তাদের সোশ্যাল নর্ম খারাপ ছিল। সনাতন পূর্বপুরুষেরা বৈজ্ঞানিক ছিলেন। ইজিপ্টের সমস্ত অধিবাসীরা 100% আনঅ্যাডাল্টারেটেড ক্ষত্রিয়। অ্যাসিরিয়া অসুর বংশের যারা গিয়ে এই জায়গায় বসবাস করতে লাগলেন। ইউরোপ এবং আমেরিকার বর্তমান সভ্যতা সব গ্রিক বংশধর। গ্রিসিয়ান মাইথোলজি, দেবরাজ ইন্দ্র একটি মাটির মেয়ের উপরে মোহিত হয়ে যান। তিনি চান একে শক্তির সঙ্গিনী হোক। হেরো রেগে গিয়ে পাঠিয়ে দিলেন। এটা অনেক কথা আছে, এইগুলো কিছু মাইথোলজি উনি লিখে বলেছেন। এইগুলোর মানে আমরা বুঝতে পারবো না, আমি অন্তত বুঝতে পারবো না। আমি যেটা বুঝতে পারছি বা আপনারা বুঝতে পারবেন একদম মেটেরিয়াল পয়েন্টে, সেইটাই পড়ছি আমি। মৃন্ময় শরীরের চোখ দিয়ে যা দেখেছি তা বললে 10 লাখের মধ্যে একজন বিশ্বাস করবে। ওয়েস্টার্নরা কনভিন্সড যে সকল তথ্য তাদের হাতে এসেছে সেটাই সব নয়, এক অংশ মাত্র। থাউজেন্ডস অফ সংস্কৃত মাস্টার, থাউজেন্ডস অফ ডেড ল্যাঙ্গুয়েজের মাস্টার, অল আর ওরিয়েন্টাল। এদের যা কিছু রিপোর্ট একেবারে টপ মোস্ট ক্লাসিফাইড রিপোর্ট। আবার পড়ছি। মৃন্ময় শরীরের চোখ দিয়ে যা দেখেছি তা বললে 10 লাখের মধ্যে একজন বিশ্বাস করবে। ওয়েস্টার্নরা কনভিন্স যে সকল তথ্য তাদের হাতে এসেছে সেটাই সব নয়, অংশ মাত্র। থাউজেন্ডস অফ সংস্কৃত মাস্টার্স, থাউজেন্ডস অফ ডেড ল্যাঙ্গুয়েজের মাস্টার, অল আর ওরিয়েন্টাল। এদের যা কিছু রিপোর্ট একেবারে টপ মোস্ট ক্লাসিফাইড রিপোর্ট। সব ওয়েস্টের লোকেরা ক্লাসিফাইড করে রেখেছে, নিজেরা পড়ে, ভারতীয়দের দেখতে দেবে না। কোনো একটি মহাপ্রাচীন হস্তলিপির 2-4টি কাগজের উপর রিসার্চ করার সময় যে সমস্ত স্টুডেন্ট রিসার্চ করেছিল তাদের মধ্যে 3 জন ছাত্র একদিন হোস্টেলে বসে কথা বলতে লাগলো এই পেপারগুলোর উপর। একজন বললে, এর মধ্য থেকে যে সত্য বের করেছি আমরা কি সেখানে যেতে পারি না? একজন বললে, প্রফেসরকে কথা বলতে হবে, গভর্নমেন্ট স্পন্সর হতে পারে, গভর্নমেন্ট স্পন্সর করতে পারে। ওদের যে ইমিডিয়েট প্রফেসর তাকে কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি হ্যাজার্ড নিতে তৈরি হও আমি গভর্নমেন্টকে লিখতে পারি। ইউনাইটেড কিংডম স্পন্সর করল। রানী ভিক্টোরিয়ার আমল। 3 জন বেরিয়ে যথাসময় ইন্ডিয়াতে আসলো। 3 জন স্কলারের মধ্যে একজন বাঙালি ব্রাহ্মণ সন্তান, বাড়ি নবদ্বীপে। এই লাইনগুলোর মধ্যে আছে, মহর্ষি অগস্ত্যদেবের প্রথম আশ্রম ছিল দক্ষিণ সমুদ্রের তীরে
পরে তিনি দেবতাদের কাজ করার জন্য বিন্ধ্য রেঞ্জে পার হয়ে উত্তরে হিমালয়ে চলে যান। তার সঙ্গে তার আশ্রমের শিষ্যরাও চলে যান। হিমালয়ে গিয়ে নতুন করে আশ্রম তৈরি করেন। সে আশ্রম এখনও আছে। সেখানের ব্রহ্মচারীরা কুমায়ুনের মেলায় গিয়ে 1 বছরের রেশন নিয়ে যায়। অনেকে তাদের ফলো করেছে, নাগাল পায়নি। এই মেলা 1 মাসের জন্য বসে। সম্ভবত একটা নোট দিয়েছি, সম্ভবত পঞ্চভৌতিক দেহ। আমি এগুলো অনেক কথা আছে, আমি এত কথা আপনারা পড়ে নেবেন। আপনারা নিজেদের না পড়লে আমি বোঝাতে পারবো না। আমি এবার একটা জায়গায় আসছি। পার্টিশনের সময় কাশ্মীরের সব থেকে বড় মোল্লা ছিলেন মিরওয়াইজ আদিয়ানা। তাকে জিন্না বলেছিলেন রটনেক। সে আপ্রাণ চেষ্টা করেছিল পার্টিশনের বিরুদ্ধে। পাকিস্তান হবার পর ও পাকিস্তানে গেল সিনসিয়ারলি চেষ্টা করতে, যাতে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরিদের উপর ভালো ব্যবহার করা হয়, কিন্তু কোনো ফল হলো না। তারপর একটা ভিসা নিয়ে ইন্ডিয়াতে চলে আসে। অমৃতসর থেকে একটা চিঠি লিখে জওহরলালকে 19 জুলাই বলে, আমি ভয়ানক অনুতপ্ত, শুধু তুমি আমাকে কথা দাও, আমি এজিটেট করব, আমি প্রার্থনা করছি, তুমি শুধু হ্যাঁ বলে দাও, পাকিস্তানের যে অংশ গেছে সে অংশ এক করে দেব। জওহরলাল তাকে রিবাক করে দিল। চিঠির কপি আমার কাছে আছে। ইউএনওতে যাবার আগে জেনারেলরা আরও 7 দিন পরে ইউএনওতে জওহরলালকে যাবার জন্য রিকোয়েস্ট করেছিল। তখন স্যার গিরিজাশঙ্কর বাজপেয়ী এবং ভিপি মেনন জওহরলালকে রিকোয়েস্ট করেছিল। ভিপি থ্রেট করেছিল। স্যার গিরিজাশঙ্কর বেবু করে কেঁদেছিল। জওহরলাল কাউকেই মারল না। স্কাউন্ড্রেল জওহরলাল মারল না কাউকে। ভিপিকে বলে দিল আপনি সর্দারজির দলে। ভিপি রেগে বলল, আমি যদি সর্দারজির দলে না হতাম ওই মতিলাল নেহরুর ছেলেও থাকতো না। আমি নিজেকে ভারত সন্তান বলে গর্ব অনুভব করি। আমার হ্যান্ডওয়ার্ক নষ্ট করতে দিও না। আপনারা পড়ে দেবেন। কতক্ষণ হলো? আজকে আর পড়বো না। 10টা 2, আধ ঘন্টা হয়ে গেছে। আর ইউ ইন্টারেস্টেড? ইন্ডিয়ার মুসলমানদের ইন্ডিয়ার একটা তৃণ পর্যন্ত দাবি করার নেই। ইন্ডিয়ার মুসলমানদের ইন্ডিয়ার একটা তৃণ পর্যন্ত দাবি করার নেই, কারণ তারা মুসলমানদের জন্য পাকিস্তান করেছে। ইংরেজদের পরামর্শে তারা এই কাজ করেছে। তাদের দাবি অনুযায়ী জায়গা তাদের পেয়ে গেছে। যারা এখানে থাকলো তারা নিজের ইচ্ছায় রইল। মুসলিম শুড রিমেন হিয়ার ফর সাফরেজ। তারা এখানে রইল শুধু গাছেরও খাবে আর তলারও কুড়বে, এই ধান্দায়। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো মোর এনি কোশ্চিন অফ মেজরিটি অ্যান্ড মাইনরিটি। ওয়ান্স এ স্লেভ অলওয়েজ এ স্লেভ। বিলেতের লোকেদের কথা। The power is being transferred to hands of men of straw. কে বলেছিলেন? উইনস্টন চার্চিল। কতগুলো আগাছার কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। আমি তো আমার বই লিখেছি 3rd ভলিউমে চার্চিলের পার্লামেন্ট স্পিচ। এটলিকে বলছে, এটলি, টু হুম ইউ আর ট্রান্সফারিং পাওয়ার, পার্লামেন্ট স্পিচ যখন ডিসকাশন চলছে অন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল এর উপরে 1947 যখন বিল ডিসকাস করছে পার্লামেন্টে, তখন এটলি প্রধানমন্ত্রী আর চার্চিল অপোজিশন লিডার। এটলি, টু হুম ইউ আর ট্রান্সফারিং পাওয়ার ইন ইন্ডিয়া, টু দ্য স্কাউন্ড্রেলস, lumpens and freebooters. A day will come when even the water will be taxed. র্যাডক্লিফ সম্বন্ধে কি বলেছেন একটু বলে দিই। র্যাডক্লিফ যখন পার্টিশন হলো, যাকে পার্টিশন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন এ কাজ করতে অন্তত 6 মাস লাগবে।
তো নেহেরু বলেছিলেন 15 দিনে করতে হবে। তখন উনি ইন্ডিয়ার ম্যাপ এনে শটান স্কেল দিয়ে লাইন টেনে দিলেন। এর ফলে একই বাড়ির 5টা ঘর পাকিস্তানে, 4টা ঘর হিন্দুস্তানে। এই হচ্ছে পার্টিশন। নেহেরুর খুব তাড়া ছিল, খুব তাড়া ছিল। আর না, এ বলে শেষ করি। শুভরাত্রি। হ্যাঁ, কি অনির্বাণ সিনহা হয়ে গেছে কত মিনিট? না, হয়ে গেছে 30 মিনিট। আর বলবো না, আর বলবো না। অনির্বাণ ত্রাবিক 3, a landmass bounded by 3 oceans on 3 sides, ত্রাবিক। কঙ্কনা, আপনার প্রত্যেক লেগে অত্যন্ত দুবার না শুনলে মগজে বসাতে অসুবিধে লাগে। অসাধারণ প্রয়াসের সুফল থাকবে। নমস্কার। থ্যাংক ইউ টু অল। শুভরাত্রি। সরি, শুভ